আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গ্লোবাল কেমিয়াতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে শুরু করব ক্লাস 10-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। আমরা এর আগে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো তোমরা দেখেছো এবং তোমাদের নিশ্চয়ই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আজকের এই যে চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই রকম যে সমস্ত দরকারি কেমিক্যাল, যেগুলো একদম প্রাইমারি যে সমস্ত কেমিক্যালগুলো লাগে, তার আমরা শিল্প প্রস্তুতি আমরা এখানে দেখব। সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষাগারে কিভাবে এটার প্রস্তুত করতে পারি সেটাও সম্পর্কে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে। তো এটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আজকের ক্লাসে আমরা পড়ব অ্যামোনিয়া সম্পর্কে, অর্থাৎ অ্যামোনিয়াকে কিভাবে আমরা পরীক্ষাগারে প্রস্তুত করব এবং তার বিভিন্ন ধর্ম, তার রাসায়নিক ধর্মগুলো পড়ব এবং তার যে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, অর্থাৎ তাকে যখন আমরা শিল্প ক্ষেত্রে যখন তার প্রস্তুত করব, কী ভাবে প্রস্তুত করব, সেগুলো সম্পর্কে আমরা ডিটেলস আজকের এই ক্লাসে আলোচনা করব। এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষা এবং সেকেন্ড সামেটিভেও তোমাদের এর থেকে একটা 5 থেকে 7 নম্বর আসে। ঠিক আছে, তা এখানে কিন্তু কনসেপ্টের কিছু নেই, এখানে ম্যাক্সিমামটাই তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ কেমিস্ট্রি কি বলো তো, আমাদের মাস্টারমশাই বলতেন কেমিস্ট্রি শুকনো চিড়ে, তাই জন্য তার রস কিন্তু তুমি বাইরে থেকে বুঝতে পারবে না, কিন্তু একবার যদি তুমি তাকে বুঝতে চেষ্টা করো, অর্থাৎ তাকে যদি ভালো লাগাতে পারো, তাহলে কিন্তু এর থেকে আর ভালো সাবজেক্ট হয় না। ঠিক আছে, তাহলে আমরা এই কেমিস্ট্রি আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত রাসায়নিক জিনিসগুলো আমরা ব্যবহার করি, তার জন্য আমাদের যে ইনঅর্গানিক কেমিস্ট্রির কী প্রয়োগ, তার একটা প্রিলিমিনারি আমরা আজকের এই ক্লাসে শুরু করব। তো আজকের ক্লাসে আমরা করব অ্যামোনিয়া গ্যাসের শিল্প পরীক্ষাগার প্রস্তুতি। তাহলে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। তাহলে অ্যামোনিয়াকে কিভাবে আমরা ল্যাবরেটরিতে প্রিপারেশন করব সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। সেই সঙ্গে আমরা অ্যামোনিয়ার রাসায়নিক যে ধর্ম, সেই ধর্মগুলো সম্পর্কেও আমরা আলোচনা করব। তাহলে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতির জন্য আমাদের কি দরকার হবে না, কিছু রাসায়নিক দ্রব্য লাগবে। তো দেখো, অ্যামোনিয়া উৎপাদন হবে মানে যে কোনো অ্যামোনিয়ার সল্ট লাগবে, এবং আমরা জানি যে অ্যামোনিয়ার যে কোনো সল্টই খুব তাড়াতাড়ি বিয়োজিত হয়ে যায়। তাই আমরা পরীক্ষাগারে কি করব, কোনো অ্যামোনিয়ার সল্টের সঙ্গে শুষ্ক চুন শুষ্ক কলি চুন বা পোড়া চুন, এই দুটোরকে ভালোভাবে মিশিয়ে উত্তপ্ত করব। তাহলে এখানে প্রয়োজনীয় পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কি না, 1 নম্বর অ্যামোনিয়াম ক্লোরাইড। কি ব্যবহার করব? অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। আর দ্বিতীয় নম্বরে হয় শুষ্ক কলিচুন। কলিচুনের সংকেত কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। শুষ্ক কলিচুন বা শুষ্ক পোড়া চুন। পোড়া চুনেরও সংকেত আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড। তাহলে পরীক্ষাগারে যদি আমরা অ্যামোনিয়া প্রস্তুত করতে চাই, আমার কি রাসায়নিক দ্রব্য লাগবে? অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং এর সঙ্গে হয় কলি চুন লাগবে, নয় পোড়া চুন লাগবে। তাহলে আমরা এর আগে ক্লাস 8-এ যখন পড়েছি যে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য কিছু শর্ত বা কিছু নির্দিষ্ট
পরিস্থিতির দরকার হয়। যেমন কার্বনকে বাতাসে রেখে দিলে কি কার্বন ডাই অক্সাইড হয়? তাহলে কার্বনকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করার জন্য কিছু পরিমাণ তাপ দিতে হয়, তার মানে কিছু শর্ত দিতে হয়। সেটা হতে পারে তাপ, চাপ, স্পর্শ, জলীয় দ্রবণ। এগুলো আমরা কিছু কিছু তোমার শর্তের দরকার হয়, যেগুলো আমরা ক্লাস 8-এ পড়েছি, রাসায়নিক বিক্রিয়ার শর্ত, হ্যাঁ, বা কী কী কন্ডিশনে রাসায়নিক বিক্রিয়াগুলো হয়। সেই রকম আমরা শুধুমাত্র অ্যামোনিয়াম ক্লোরাইড, কলিচুন বা পোড়াচুন একে মিশিয়ে দিলেই কিন্তু অ্যামোনিয়া পাবো না। তাহলে অ্যামোনিয়া প্রিপারেশনের জন্য আমাদের কিছু শর্তের প্রয়োজন হবে, অর্থাৎ কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে। তাহলে সেটা হচ্ছে বিক্রিয়ার শর্ত। তাহলে বিক্রিয়ার শর্ত কি না, সাধারণত শুষ্ক যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই অ্যামোনিয়াম ক্লোরাইড 1 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে শুষ্ক কলিচুন, কত শুষ্ক কলিচুন লাগবে না 3 ভাগ। তাহলে কত? তাহলে এখানে আমি যোগ করি 3 ভাগ কলিচুন বা পোড়াচুন মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। তাহলে বিক্রিয়া শর্ত কি না, 1 আয়তন অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কত 3 আয়তন হয় পোড়াচুন নয় কলিচুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে উত্তপ্ত করলে তাহলে কি পাবে? অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ কি হবে, মানে বিক্রিয়াটা কি, কিভাবে কি উৎপন্ন করে? তাহলে রাসায়নিক সমীকরণ লেখা ক্লাস 7 এবং 8-এ তোমরা শিখেছো। মানে আমি এত বড় এই যে আমার পরীক্ষাগারে আমি এত কিছু কথা লিখলাম যে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে, কলিচুন লাগবে বা পোড়াচুন লাগবে এবং তাকে 1 অনুপাতের সঙ্গে 3 অনুপাত মিশিয়ে ভালোভাবে উত্তপ্ত করতে হবে। তা আমি এই জিনিসটাকে একদম সংক্ষেপে কি করব, কতগুলো চিহ্ন এবং সংকেতের মাধ্যমে কি করব, এই বিক্রিয়াটাকে উপস্থাপন করব, যাকে আমরা বলছি সমীকরণ। এবং শুধু সমীকরণটা লিখলেই হবে না, সমীকরণটার কি করতে হবে, ভালোভাবে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ ক অণুর সঙ্গে ক অণু বিক্রিয়া করছে। ঠিক আছে, এগুলো আমরা কি করেছি, রাসায়নিক সমীকরণ যখন আমরা পড়েছি ক্লাস 7-এও একটুখানি ইন্ট্রোডাকশন ছিল এবং 8-এ আমরা ডিটেলস পড়েছি, সেইটা সম্পর্কে আমাদের সেই সমীকরণ লিখে তাকে প্রকাশ করতে হবে। এবং শুধু সমীকরণ লিখলে হবে না, সমীকরণটাকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। তোমাদের যদি এখনও সংকেত লেখা, চিহ্ন বুঝতে অসুবিধে এবং যদি ব্যালেন্স সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকে বা মোল, গ্রাম মোল এগুলো যদি বুঝতে অসুবিধে থাকে, তাহলে তুমি যে আগে একটা ক্লাস নেওয়া আছে, যদিও সেটা ক্লাস 8-এর জন্য, তাও তোমরা এই ক্লাসটা করতে পারো। দিলে তোমাদের যাদের যাদের কনফিউশন আছে এই ব্যাপারগুলো সম্পর্কে তোমরা কিন্তু ডিটেলস আইডিয়া পাবে। আচ্ছা, আমরা প্রসঙ্গে ফিরে আসি। তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়া কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড এর সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়াতে কি উৎপন্ন হবে, দুটোই কিন্তু কি আছে, সলিড স্টেটে আছে। কি আছে, সলিড স্টেটে, মানে কঠিন। এবার বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, সঙ্গে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে রাসায়নিক বিক্রিয়া কি হলো, অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে এবং ক্যালসিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হবে। আর যদি আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বদলে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি তাহলে রাসায়নিক বিক্রিয়া একই থাকবে। তাহলে টুয়াইস NH4Cl প্লাস ক্যালসিয়াম অক্সাইড, একে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া এবং সঙ্গে কি উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে। সঙ্গে কি উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে। তাহলে এখান থেকে কি রকম প্রশ্ন হয় না, পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলি কি কি লেখো এবং বিক্রিয়ার শর্ত সহ সমীকরণটি উল্লেখ করো। 3 নম্বরের প্রশ্ন হতে পারে, বা শুধু বলতে পারে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য প্রয়োজনীয়
প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি লেখো এবং তার হচ্ছে সমিত সমীকরণটি লেখো। তখন তোমাদের এই যে অংশটা তোমাদের লিখতে হবে। তাহলে এইটা আমাদের এই সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার হলো। এরপর কিভাবে প্রস্তুত করা হবে, তার মানে পদ্ধতি কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে পদ্ধতি কি হবে না, একটা গোলতোল ফ্লাক্স নেওয়া হবে, একটা গোলতোল ফ্লাক্স, এই গোলতোল ফ্লাক্সের মধ্যে কি করা হবে, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা পোড়া চুনের মিশ্রণকে ভালোভাবে নেওয়া হবে। তাহলে কত, 1:3 অনুপাতে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইডের যে মিশ্রণ, সেই মিশ্রণটাকে নেওয়া হবে। নেওয়ার পরে কি করা হবে, একটা ক্ল্যাম্প এবং স্ট্যান্ডের সাহায্যে এটাকে ভালোভাবে কি করা হবে, আটকে দেওয়া হবে। তোমরা নিশ্চয়ই তোমাদের ল্যাবে দেখেছো, হ্যাঁ, এরকম ক্ল্যাম্প সহ স্ট্যান্ডের সাহায্যে কি করবে, এইটাকে আটকে দেওয়া হবে, ঠিক আছে। এরপরে এর যে মুখে একটা হচ্ছে ছিদ্রযুক্ত কর্ক লাগানো হবে। কি হবে, একটা ছিদ্রযুক্ত কর্ক লাগানো হবে। সেই কর্কের সঙ্গে কি হবে, একটা নির্গম নল সেট করা হবে, নির্গম নল সেট করা হবে, ঠিক আছে। সেই নির্গম নলটাকে কি করা হবে না, হচ্ছে একটা এই রকম ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়া চুনের স্তম্ভের উপর দিকে এখানে কি রাখা থাকবে, পোড়া চুনের স্তম্ভ রাখা থাকবে এবং এর মধ্যে এর উপর দিকে কি থাকবে, একটাকে গ্যাস জারকে উপর করে ধরে রাখা হবে, ঠিক আছে। এরপর এখানে কি হবে, বার্নারের সাহায্যে যদি আমরা কি করি, উত্তপ্ত করি, তাহলেই কি হবে, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে। এই অ্যামোনিয়া গ্যাস হচ্ছে কি বায়ুর থেকে ভারী, তাই একে সাধারণত কি হবে, বায়ুর হচ্ছে তোমার নিম্ন অপসারণ দ্বারা, এই যে বায়ুর নিম্ন অপসারণ দ্বারাই কিন্তু সংগ্রহ করা যাবে, বাতাসের নিম্ন অপসারণ দ্বারাই কি করা যাবে, সংগ্রহ করা যাবে, ঠিক আছে। কিন্তু একটা সমস্যা, আমাদের যে এই অ্যামোনিয়া গ্যাসটা পাবো, সেই অ্যামোনিয়ার সঙ্গে দেখো উপজাত পদার্থ হিসেবে কি থাকে, জলীয় বাষ্প মিশ্রিত অবস্থায় থাকে। তাহলে আমাদের যে অ্যামোনিয়াটাকে পাচ্ছি, সেই অ্যামোনিয়াটাকে আমাদেরকে কি করতে হবে, শুষ্ক করে সংগ্রহ করতে হবে। শুষ্ক করা মানে এর সঙ্গে যে জলীয় বাষ্পটা আছে, সেই জলীয় বাষ্পটাকে আমাদের কি করতে হবে হচ্ছে তোমার সরিয়ে ফেলতে হবে, অ্যামোনিয়াটাকে সেপারেট করতে হবে জলের থেকে। অ্যামোনিয়াটাকে, জল না, এখানে জলীয় বাষ্প আকারে থাকবে, যেহেতু উত্তপ্ত করা হচ্ছে, বাষ্প আকারে থাকবে, তাহলে ওই বাষ্পটাকে কি করতে হবে, সরিয়ে ফেলতে হবে। তাহলে কি করে সরিয়ে ফেলবো না, কোনো নিরোধক পদার্থ, নিরোধক পদার্থ বলতে যে সমস্ত রাসায়নিক পদার্থ কি করে জল শোষণ করতে পারে। তাহলে আমরা জল শোষণ করতে পারি কি, আমরা এর আগে ক্লাস 8-এ যখন হাইড্রোজেন প্রিপারেশন, অক্সিজেন প্রিপারেশন পড়েছি, হ্যাঁ, তখন দেখেছি আমাদের কি না, দেখো সাধারণত নিরোধক পদার্থ হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারি। সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি তীব্র অ্যাসিডিক এবং এর জল শোষণ ক্ষমতা আছে। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করতে পারি। ক্যালসিয়াম অক্সাইড কি হচ্ছে, জল শোষণ করে এবং হচ্ছে কি করে না, হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডে পরিণত হয় এবং খুব ভালো করে জল শোষণ, নিরোধক পদার্থ হিসেবে এটা খুব ভালো কাজ করে। এছাড়াও আমরা কি করি, ফসফরাস পেন্টক্সাইড P2O5 ব্যবহার করি। আর কি ব্যবহার করি, ক্যালসিয়াম ক্লোরাইড। এই চারটে জিনিস সাধারণত আমরা পরীক্ষাগারে যে কোনো গ্যাসকে শুষ্ক করার জন্য ব্যবহার করে থাকি। তাহলে এখন আমরা যে অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হবে, সেইটা আমরা শুষ্ক করব কি করে। তাহলে আমরা এখানে প্রিপারেশনের সময় দেখো বলেছি, আমরা এই যে তোমার অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হবে, তাকে ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়া চুনের স্তম্ভের ভেতর দিকে আমাদেরকে চালনা করতে হবে। তাহলে এখানে আমরা নিরোধক পদার্থ হিসেবে কি করব, ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করব। তাহলে কি করবে, ক্যালসিয়াম অক্সাইডের ভেতর দিকে যখন জলীয় বাষ্প যাবে, সেইটা ক্যালসিয়াম অক্সাইড দ্বারা শোষিত হয়ে কি উৎপন্ন করবে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে। ফলে জলটা শোষিত হয়ে যাবে এবং হচ্ছে এখানে শুষ্ক অ্যামোনিয়া উৎপন্ন হবে। এখন তোমাদের প্রশ্ন হবে মনে যে আমার তো নিরোধক পদার্থ হিসেবে সালফিউরিক অ্যাসিড আছে, ফসফরাস পেন্টক্সাইড আছে এবং ক্যালসিয়াম ক্লোরাইড
ক্লোরাইডও আছে। তাহলে আমি এগুলো ব্যবহার না করে কেন আমি ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করছি, এবং এটা কিন্তু তোমাদের প্রশ্নও থাকে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এইটা যদি কেন আমরা ক্যালসিয়াম অক্সাইড নিরোধক পদার্থ হিসেবে ব্যবহার করছি, বা ক্যালসিয়াম অক্সাইডের স্তম্ভের ভেতর দিকে অ্যামোনিয়া গ্যাসকে চালনা করে অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করছি, সেটা জানতে হলে আমাদের অ্যামোনিয়ার রাসায়নিক প্রপার্টিটা জানতে হবে, মানে অ্যামোনিয়ার নেচারটা কি। তাহলে অ্যামোনিয়া হচ্ছে একটা তীব্র ক্ষারকীয় পদার্থ, মানে এর নেচারটা হচ্ছে বেসিক নেচার। তাহলে এ হচ্ছে, যেহেতু এর নেচারটা বেসিক, তাহলে কি হবে না এই ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি করবে, লবণ এবং জল উৎপন্ন করবে। তাহলে আমরা যদি ধরো H2SO4 এর ভেতর দিকে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করি, তাহলে এটা হচ্ছে কি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস কি ধর্মী, ক্ষারধর্মী, আর হচ্ছে এটা কি তীব্র অ্যাসিড। ঠিক আছে, তাহলে অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, লবণ এবং জল উৎপন্ন করবে। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে না হচ্ছে অ্যামোনিয়াম সালফেট লবণ উৎপন্ন করবে। তাহলে কি আর আমরা অ্যামোনিয়াটা পাবো? যখনই অ্যামোনিয়াকে সালফিউরিক অ্যাসিডের ভেতর দিকে চালনা করব, তাহলে সেটা কি করবে, রাসায়নিক বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করবে। তাহলে আমরা অ্যামোনিয়া গ্যাস পাবো না, তাই জন্য আমরা কি করব না, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব না। তাহলে আমরা বলবো ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড তো ব্যবহার করা যাচ্ছে না, ঠিক আছে আমরা ফসফরাস পেন্টক্সাইড ব্যবহার করব। তাহলে ফসফরাস পেন্টক্সাইড ব্যবহার করলে কি হবে, দেখো P2O5 এও কিন্তু হচ্ছে কি ধর্মী, অ্যাসিড ধর্মী। কারণ আমরা কি জানি, যে কোনো যেগুলো হচ্ছে অজৈব মানে অধাতু আছে, অজৈব বললে ভুল হবে, অধাতু আছে, কার্বন, সালফার, ফসফরাস, এগুলো যে অক্সাইড উৎপন্ন করে সেই অক্সাইডগুলো কি হয়, আম্লিক অক্সাইড হয়। তাহলে ফসফরাস পেন্টক্সাইড এটাও হচ্ছে এক ধরনের আম্লিক অক্সাইড। ঠিক আছে, আম্লিক অক্সাইড কার সঙ্গে হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করবে, অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে হচ্ছে কি উৎপন্ন করবে না হচ্ছে এর সঙ্গে আবার কি আছে, জল আছে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ফসফরিক অ্যাসিড। কি উৎপন্ন করবে, ফসফরিক অ্যাসিড উৎপন্ন করবে। ফসফরিক অ্যাসিড উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে এই ফসফরিক অ্যাসিড ব্যবহার করেও, এই ফসফরাস পেন্টক্সাইড ব্যবহার করেও আমরা অ্যামোনিয়া পাবো না, কারণ যখনই আমরা ফসফরাস পেন্টক্সাইডের ভেতর দিকে চালনা করব, তখন অ্যামোনিয়া ফসফরাস পেন্টক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে এবং কি করবে, অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করবে। এরপর তোমার প্রশ্ন হবে, ঠিক আছে ফসফরাস পেন্টক্সাইড বাদ দিলাম, ক্যালসিয়াম ক্লোরাইড কী করবে না, একই রকমভাবে ক্যালসিয়াম ক্লোরাইডও অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে কি করে, জুতো যৌগ কি উৎপন্ন করে, আমি ভুল করলাম, জুতো যৌগ উৎপন্ন করে, জুতো যৌগ উৎপন্ন করে। তাহলে হচ্ছে কি জুতো যৌগ, ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে 8Na3, এই জুতো যৌগ উৎপন্ন করে। ফলে আমরা এই তিনটে জিনিসকে ব্যবহার করলেই আমরা অ্যামোনিয়া পাবো না। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড কী করে, জুতো যৌগ উৎপন্ন করে। আচ্ছা, H2SO4 এবং ফসফরাস পেন্টক্সাইড এগুলো অ্যাসিডিক নেচার হওয়ার জন্য বেসিক নেচারের অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, ফলে আমরা অ্যামোনিয়া গ্যাস পাই না। তাহলে আমরা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য কি ব্যবহার করব, ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়া চুন ব্যবহার করব। তাহলে অ্যামোনিয়ার গ্যাসকে আমরা যখন পোড়া চুনের ভেতর দিকে চালনা করব, তখন কি হবে, জলীয় বাষ্প শোষিত হবে এবং হচ্ছে কি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইটা কিন্তু প্রশ্ন আসে যে অ্যামোনিয়া শুষ্ক করার জন্য কেন আমরা ফসফরাস পেন্টক্সাইড বা সালফিউরিক অ্যাসিড বা ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করি না। হয়েছে, তাহলে এগুলো ব্যবহার করা হয় না। তাহলে আমরা পোড়া চুনের কি করা হয়, পোড়া চুনের ভেতর দিকে চালনা করে এবং হচ্ছে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা আমরা অ্যামোনিয়া গ্যাস হচ্ছে কি করি, সংগ্রহ করি। এরপর তোমাদের প্রশ্ন হতে পারে, জলের নিম্ন অপসারণ দ্বারা, আমরা যখন হাইড্রোজেন গ্যাস বা অক্সিজেন গ্যাস প্রিপারেশন করেছি, তখন কি হয়েছে না, যে কোনো এরকম গ্যাস দ্বারকে কি জলপূর্ণ
একটা গ্যাস দ্রোণীর মধ্যে প্রবেশ করানো থাকতো এবং তার উপরে কি করা হতো, জলপূর্ণ গ্যাস জার রাখা হতো এবং জলের নিম্ন অপসারণ দ্বারা কি করা হতো, সেই গ্যাস শোষণ করা হতো। এটা আমরা ক্লাস 8-এ যখন আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন প্রিপারেশন পড়েছি, নাইট্রোজেন প্রিপারেশন পড়েছি, সেখানেও আমরা দেখেছি এই সেম ব্যাপার। কিন্তু এক্ষেত্রে আমরা জলের নিম্ন অপসারণ দ্বারা কেন একে যে তোমার অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করব না। ঠিক আছে, তাহলে আমরা এরপর দেখব যে অ্যামোনিয়াকে কেন জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না। আচ্ছা, অ্যামোনিয়া এমন একটা গ্যাস যেটা অতিরিক্ত মাত্রায় জলে দ্রবীভূত। দেখা গেছে এসটিপি মানে স্ট্যান্ডার্ড প্রেসার এবং টেম্পারেচার, ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রেসার এবং টেম্পারেচারে দেখা গেছে এক আয়তন জলে প্রায় 1150 আয়তন অ্যামোনিয়া দ্রবীভূত হয়। তার মানে খুব কম জলে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া কিন্তু সহজেই দ্রবীভূত হয়। এবং অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হচ্ছে কি ক্ষারধর্মী, কারণ অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নামক যে ক্ষার আছে সেটা প্রস্তুত করে। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে, তার মানে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন দেয়। আরেনিয়াসের তত্ত্ব আমরা ক্লাস 9-এ পড়েছি। আরেনিয়াসের তত্ত্ব অনুযায়ী যে জলীয় দ্রবণে যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ OH মাইনাস আয়ন দেবে তারা কি হবে, ক্ষার হবে। তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে একটা ক্ষার। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা কি করব, যখনই আমরা জলের নিম্ন অপসারণ দ্বারা একে সংগ্রহ করব, অ্যামোনিয়ার সঙ্গে সঙ্গে কী হবে, জলে দ্রবীভূত হয়ে যাবে এবং যে জল আছে এখানে তো ফাঁকা স্থান, এখানে যখনই অ্যামোনিয়া বেরোবে সঙ্গে সঙ্গে জলে দ্রবীভূত হয়ে যাবে, তাহলে এখানে ফাঁকা স্থানের সৃষ্টি করবে, ফলে এই যে জল ভেতরে ঢুকে যাবে। এখানে কি হচ্ছে, হিট হচ্ছে, তাহলে জল যদি এখানে ঢুকে যায় তাহলে কি হবে, জলের গরম কাঁচের বোতলে যদি ঠান্ডা জল পড়ে যায় সঙ্গে সঙ্গে কি হবে, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে যাবে, কাঁচের বোতল ভেঙে যাবে, দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা সম্ভব নয়। দুটো কারণ, একটা হচ্ছে কি অ্যামোনিয়া অতিরিক্ত মাত্রায় জলে দ্রবীভূত হয়, অর্থাৎ এক আয়তন জলে 1150 আয়তন অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে এবং এই অ্যামোনিয়া দ্রবীভূত হয়ে যাওয়ার জন্য ফ্লাক্সের ভেতরে যে শূন্য স্থানে সৃষ্টি হবে সেখানে ঠান্ডা জল প্রবেশ করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই জন্য আমরা অ্যামোনিয়াকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করব না। হয়েছে, এরপরে আমরা তো পড়লাম অ্যামোনিয়ার প্রিপারেশন, এরপর অ্যামোনিয়ার ধর্ম কি সেটা আমরা জানবো। আচ্ছা, অ্যামোনিয়া আমরা প্রায় প্রত্যেকেই এর ধর্ম সম্পর্কে কিছুটা ওয়াকিবহাল। কেন বলো তো না, কারণ আমরা রাস্তাঘাটে, স্কুলে, কলেজে আমাদেরকে কি করতে হয়, পাবলিক টয়লেট ইউজ করতে হয়। তো পাবলিক টয়লেট যখন ইউজ করা হয় বা আমাদের বাড়ির টয়লেটেও যদি আমরা টয়লেট করার পর মানে ইউরিন করার পরে যদি আমরা জল বেশিক্ষণ না দিই তাহলে কি হয়, একটা তীব্র ঝাঁঝালো গন্ধ হয় এবং তাতে করে মাথা ধরে যায়। এই গন্ধটা কিছুই নয়, ওটা হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ। তাহলে আমাদের ইউরিনের মধ্যে কি থাকে, যে ইউরিনের মধ্যে ইউরিয়া থাকে এবং সেইটা কি হয়, বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। সেই অ্যামোনিয়া গ্যাস তীব্র ঝাঁঝালো গন্ধের সৃষ্টি করে। তাহলে এখান থেকে আমরা অনেকগুলোই ধর্ম আমরা জানতে পারলাম। তাহলে অ্যামোনিয়া কি হচ্ছে, এর গন্ধ আছে, কীরকম গন্ধ, তীব্র ঝাঁঝালো গন্ধ, তীব্র ঝাঁঝালো গন্ধ। অতিরিক্ত যদি এর গন্ধ যায় কোনো মানুষের পক্ষে অজ্ঞান হয়ে যাবে এবং হচ্ছে মৃত্যু পর্যন্ত হতে পারে। বুঝতে পেরেছ, মানে মৃত্যু হওয়ার জন্য অনেক সময় লাগবে কিন্তু তার আগেই সেন্সলেস হয়ে করে দেওয়ার মতো ক্ষমতা এই অ্যামোনিয়া গ্যাসের থাকে। আর তার থেকেও বড় কথা কি, বিদকুটে গন্ধ, ঝাঁঝালো, পুরো মাথা ধরে যাবে বলো। তাহলে অ্যামোনিয়া হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটা গ্যাস। ঠিক আছে, আচ্ছা, এটা বায়ু অপেক্ষা কি হালকা, এর ঘনত্ব, তাহলে এটা বায়ু অপেক্ষা হালকা। তাই কি হয় না, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা একে সংগ্রহ করা হয়। এর বাষ্প ঘনত্ব কত, বাষ্প ঘনত্ব 8.5।
অ্যামোনিয়া কি হচ্ছে, জলে দ্রবীভূত হয়, খুব তীব্র মাত্রায় জলে দ্রবীভূত হয়, দিয়ে কি উৎপন্ন হয়, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড কি হয় না হচ্ছে ক্ষারধর্মী। কিভাবে আমরা প্রমাণ করব এটা, কি যখন লাল লিটমাস এতে যোগ করব তখন সেটা কি হবে, নীল লিটমাসে পরিণত হবে। লাল লিটমাস যখন আমরা প্রয়োগ করব তখন কি করবে, নীল লিটমাসে পরিণত হবে। মানে হচ্ছে লিটমাসকে, লাল লিটমাসকে নীলে পরিণত করবে, যেটা প্রমাণ করে এটা হচ্ছে ক্ষারধর্মী। ঠিক আছে, এরপর অ্যামোনিয়ার তরল করব কিভাবে না, অ্যামোনিয়া গ্যাস হচ্ছে এমন একটা গ্যাস অতি সহজেই একে কিন্তু তরলে পরিণত করা যায়। সাধারণত দেখা গেছে আমাদের যে নর্মাল প্রেসার, মানে নর্মাল বায়ুমণ্ডলীয় হচ্ছে যে কন্ডিশন, সেখানে -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে যদি আমি নামাই, তার মানে টেম্পারেচার প্রেসার যেটা আছে সেটাই থাকবে, মানে আমরা যে নর্মাল প্রেসারে আছি, নর্মাল বায়ুমণ্ডলীয় চাপ। এখন যদি আমি উষ্ণতাকে ডিক্রিজ করতে করতে, মানে কমিয়ে কমিয়ে যদি -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে আসি, তাহলেই কিন্তু অ্যামোনিয়া তরলে পরিণত হয়ে যাবে। এক নম্বর কন্ডিশন। এছাড়াও কি হবে, যদি আমি বায়ুমণ্ডলীয় চাপকে 10 করি, তাহলে 10 বায়ুমণ্ডলীয় চাপ কত, 10 বায়ুমণ্ডলীয় চাপে 6 বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে, এবং 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হয়, এই অ্যামোনিয়া তরলে পরিণত হয়। অ্যামোনিয়া প্রথমে তরলে পরিণত হয়, পরে সেটা যদি আমি কি করি না, এই তরল অ্যামোনিয়া কত -77.7 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কি হয়ে যায়, জমে বরফে পরিণত হয়ে যায়। কি হয়, জমে বরফে, সাদা কেলাসাকার, বরফ বলবো না, বরফ জলের কঠিন ফর্মকে বরফ বলি, তাহলে অ্যামোনিয়া জমে সাদা বর্ণের কঠিন পদার্থে পরিণত হয়। তাহলে কি হলো না, অ্যামোনিয়া দুটো কন্ডিশনে তরলে পরিণত হয়। এক হচ্ছে নর্মাল প্রেসারে আমাদের যে বায়ুমণ্ডলীয় চাপ, সেই বায়ুমণ্ডলীয় চাপে 33.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে সেটা কি হয়, তরলে পরিণত হয়। আর সেকেন্ডে কি হয় না, আমরা যদি বায়ুমণ্ডলটাকে একটু চাপটাকে বাড়াই, তাহলে 6 বায়ুমণ্ডলীয় চাপে, মানে যখন প্রেসারটাকে বাড়িয়ে আমাদের এখানে প্রেসারের 6 গুণ করা হবে এবং টেম্পারেচার যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, তাহলেই কিন্তু অ্যামোনিয়া কি হয়, তরলে পরিণত হয়। এবং এই তরল অ্যামোনিয়া আরও ঠান্ডা হয়ে কত -77.7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কঠিন একটা কেলাসাকার সাদা কঠিন পদার্থে পরিণত হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম অ্যামোনিয়াকে খুব সহজেই তরলে পরিণত করা যায় এবং তরল অ্যামোনিয়ার টেম্পারেচার খুবই কম। তাহলে এই গুণের জন্য অ্যামোনিয়াকে আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি, হিমায়ক পদার্থ হিসেবে। অর্থাৎ আমরা তো দেখেছি অনেক সময় তোমার অ্যামোনিয়াকে সাধারণত বিভিন্ন রকম যে তোমার কোল্ড স্টোরেজ আছে, মানে হিমঘর, যেখানে মানে বিভিন্ন রকম সবজি সংরক্ষণ করা হয়, সেই সমস্ত জায়গার হিমায়ক রূপে অ্যামোনিয়া গ্যাসকে ব্যবহার করা হয়। এটা তোমাদের প্রশ্ন হয় যে অ্যামোনিয়া গ্যাসকে হিমায়ক রূপে ব্যবহার করা হয় কেন। তাহলে এই একই কন্ডিশন তোমাদের বলতে হবে যে নর্মাল বায়ুমণ্ডলীয় চাপে কেবলমাত্র -33 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই অ্যামোনিয়া কি হয়ে যায়, তরলে পরিণত হয়ে যায়। আবার 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 6 বায়ুমণ্ডলীয় চাপে কি করে, অ্যামোনিয়া প্রথমে তরলে পরিণত হয়ে যায় এবং সেটা আরও তাপমাত্রা ছাড়তে ছাড়তে -77 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কঠিন অ্যামোনিয়াতে পরিণত হয়, সাদা বর্ণের কঠিন। তাহলে একবার তরল অ্যামোনিয়ার টেম্পারেচার হচ্ছে -33 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, মানে জলের উষ্ণতা মানে বরফের উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে তরল অ্যামোনিয়ার টেম্পারেচার আরও 33 ডিগ্রি কমে যাচ্ছে, মানে -33। এবং যদি আমরা অ্যামোনিয়াকে জমিয়ে নিয়ে সাদা কঠিন পদার্থে পরিণত করতে পারি, তাহলে আমরা -77 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার পাচ্ছি। তাহলে ভেবে দেখো আমরা কত নিম্ন টেম্পারেচার আমরা এটার থেকে তৈরি করতে পারি। তাই হিমায়ক পদার্থ রূপে কিন্তু অ্যামোনিয়ার বহুল ব্যবহার আছে। আমরা যখন অ্যামোনিয়ার ব্যবহার করব তখনও কিন্তু এটা ভালো আমরা পড়ব। ঠিক আছে, এরপর আসছি লাইকার অ্যামোনিয়া। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্ন কিন্তু আসে, লাইকার অ্যামোনিয়া কাকে বলে। লাইকার অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া প্রচুর পরিমাণে জলে দ্রবীভূত হয়। আমরা প্রথমেই বললাম, বারবার বলছি, 1 আয়তন জলের মধ্যে 1150 আয়তনের কি হয়, অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে।
ঠিক আছে, 1150 আয়তন, মানে বুঝতে পেরেছো কি ভাস্ট অ্যামাউন্ট অ্যামোনিয়ার দ্রবীভূত হতে পারে। তাহলে অ্যামোনিয়া জলে দ্রবীভূত হতে হতে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, একটা সময় আসবে আর অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারবে না। এই রকম অবস্থাতে অ্যামোনিয়ার যে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়, সেই অ্যামোনিয়া সম্পৃক্ত দ্রবণকেই আমরা বলবো কি লাইকার অ্যামোনিয়া। তাহলে লাইকার অ্যামোনিয়া কাকে বলা হবে? অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণকে আমরা কি বলবো? লাইকার অ্যামোনিয়া বলবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমাদের প্রশ্ন হয় এই লাইকার অ্যামোনিয়ার বোতল যখন ছিপি খোলা হবে, মানে পরীক্ষাগারে যখন আমরা অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করব, তখন হচ্ছে এই লাইকার অ্যামোনিয়া রূপেই অ্যামোনিয়া গ্যাসকে সংরক্ষণ করে রাখা হয় এবং এটা ফ্রিজের মধ্যে রাখা হয়। তাহলে নর্মাল অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়ার যে বোতল, সেই বোতলকে যখনই ছিপি খোলা হবে, ছিপি খোলা যায় না। কি করতে হয়? সবসময় ঠান্ডা করে ছিপি খুলতে হয়, কারণ সেই কোল্ড ড্রিঙ্কসের মতো একটাই ব্যাপার। মানে কি বলতো, লাইকার অ্যামোনিয়াকে খুব প্রেসার দিয়ে কি করা হয়? জলের মধ্যে অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হয়। ঠিক আছে, দ্রবীভূত করা থাকে। এখন যদি সাধারণ তাপমাত্রায় থাকে তাহলে কি হবে? এ উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হলে অ্যামোনিয়া কি হবে? দ্রবীভূত অ্যামোনিয়া বাইরে বেরিয়ে আসবে। তাহলে যখনই বোতল খুলবে তখন অ্যামোনিয়া গ্যাস কি করতে পারে? ছিটকে গায়ে লাগতে পারে, চোখে মুখে লাগতে পারে, এবং চোখের জন্য এটা ভীষণই খারাপ, কারণ অ্যামোনিয়া চোখের সঙ্গে লাগলে চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই যদি আমি সাধারণ উষ্ণতায় অ্যামোনিয়ার ছিপি খুলে দিই তাহলে কি হবে? দ্রবীভূত অ্যামোনিয়া বাইরে বেরিয়ে এসে ছিটকে আমাদের চোখে মুখে পড়তে পারে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আমি এটাকে ঠান্ডা করে নিই, ফ্রিজে রেখে যদি ঠান্ডা করে নিই, তাহলে অ্যামোনিয়ার দ্রাব্যতাটা বেড়ে যাবে। তাহলে বেশি পরিমাণ অ্যামোনিয়া জলে দ্রবীভূত হতে পারবে। তাহলে বেশি পরিমাণ অ্যামোনিয়া জলে দ্রবীভূত হলে তাহলে ওই যে দুর্ঘটনাটা ঘটার সম্ভাবনা থাকবে না। এই জন্যই লাইকার অ্যামোনিয়ার ছিপি খোলার সময় সবসময় কি করা হয়? মানে ওই বোতলটাকে ঠান্ডা করে নিতে হয়, প্রথমে বোতলটাকে ঠান্ডা করে নিতে হয়। এখন আমরা পড়ব যে এই লাইকার অ্যামোনিয়ার সঙ্গে তরল অ্যামোনিয়ার কি পার্থক্য। তাহলে লাইকার অ্যামোনিয়া আর হচ্ছে তরল অ্যামোনিয়া, দুটোর মধ্যে পার্থক্য কি? লাইকার অ্যামোনিয়া কি বললাম? অ্যামোনিয়া জলীয় দ্রবণ। তাহলে এইটা লাইকার অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণ। অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ, তার মানে অ্যামোনিয়া গ্যাস কি হচ্ছে? জলে দ্রবীভূত হচ্ছে, দিয়ে কি হচ্ছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রূপে অবস্থান করছে। কিন্তু তরল অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া গ্যাসটার জাস্ট টেম্পারেচার এবং প্রেসারকে কমিয়ে তাকে তরলে পরিণত করা হচ্ছে। তার মানে এখানে কোনো জল নেই, এখানে শুধুই অ্যামোনিয়া। এটা হচ্ছে কি? তরল অ্যামোনিয়া। তাহলে লাইকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, ঠিক আছে। কিন্তু তরল অ্যামোনিয়া কি? 6 বায়ুমণ্ডলীয় চাপে, 6 অ্যাটমসফিয়ার চাপে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যামোনিয়া গ্যাস কিসে পরিণত হয়? তরলে পরিণত হয়। একেই বলা হচ্ছে তরল অ্যামোনিয়া। তাহলে এই লাইকার অ্যামোনিয়া জলীয় দ্রবণে কি হয়? বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে। তাহলে এটা একটা ক্ষারধর্মী। এর ধর্মটা কি? ক্ষারধর্মী। এ তাহলে কি করবে? লাল লিটমাসকে নীল করবে। কিন্তু অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারধর্মী নয়, এ লাল লিটমাসকে নীল করতে পারবে না। এই দুটোই, তার মানে একটা হচ্ছে অ্যামোনিয়া জলীয় দ্রবণ, জলে দ্রবীভূত করা হচ্ছে, আর একটা অ্যামোনিয়া গ্যাসকে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থা, মানে তার স্টেটের পরিবর্তন হচ্ছে। আর এখানে অ্যামোনিয়া গ্যাসকে জলে দ্রবীভূত করা হচ্ছে। এটা কাইন্ড অফ রাসায়নিক বিক্রিয়ার মতো, কারণ অ্যামোনিয়ার সঙ্গে জল যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। এরপর রাসায়নিক বিক্রিয়া মানে কি? এটা উভয়মুখী রাসায়নিক বিক্রিয়া, মানে যেহেতু মানে যেরকম অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, তেমনি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি আবার উত্তপ্ত করি তাহলে বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে। তাহলে এটা খুব মানে কি বলবো, উভয়মুখী রাসায়নিক বিক্রিয়া, মানে এটাকে ঠিক একদম পার্মানেন্ট রাসায়নিক বিক্রিয়া আমরা বলতে পারবো না, ঠিক আছে। তাহলে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ধর্মী। আর এটা যেহেতু OH মাইনাস আয়ন দেয়, তাই লাল লিটমাসকে নীল করতে পারে, তাই ক্ষারধর্মী।
তরল অ্যামোনিয়া কিন্তু লাল লিটমাসকে নীল করতে পারে না। এর ক্ষারধর্মী, কিন্তু এটা আর্হেনিয়াসের তত্ত্ব দিয়ে বলতে পারবো না। আমরা লুইস অ্যাসিড বেস যখন তত্ত্ব পড়বো ক্লাস 11-12-এ, তখন আমরা গিয়ে এই অ্যামোনিয়াও ক্ষারধর্মী, কিন্তু কিভাবে সেটা হয় মানে ক্ষার বা গঠন করে সেটা হচ্ছে আমরা পরে আমরা জানতে পারবো। তার তত্ত্বটা আলাদা, আর্হেনিয়াসের তত্ত্ব দিয়ে আমরা কিন্তু একে ব্যাখ্যা করতে পারবো না। এই হলো লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার পার্থক্য। তাহলে আমরা এখন কি করলাম, অ্যামোনিয়ার সমস্ত ভৌত এবং ভৌত ধর্মগুলো সম্পর্কে আলোচনা করলাম। এরপর আসবো আমরা রাসায়নিক ধর্ম, অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। তাহলে অ্যামোনিয়া, প্রথমেই দেখবো অ্যামোনিয়া গ্যাসের জারণ, অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে জারিত করা যায়। তাহলে আসছি অ্যামোনিয়া গ্যাসের জারণ। অ্যামোনিয়া গ্যাসের জারণ ভীষণ 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 ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। অ্যামোনিয়া গ্যাসকে বায়ু কিংবা অক্সিজেনের উপস্থিতিতে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, 500 নয় 500 বেশি, 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে প্লাটিনাম তারজালি বা প্লাটিনাম রেডিয়াম তারজালির উপর দিকে যদি আমরা চালনা করি, তাহলে কি হয় না, অ্যামোনিয়া গ্যাস জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়, নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। তাহলে এখানে স্টেটমেন্টটাও ইম্পর্ট্যান্ট এবং রিয়াকশানটাও ইম্পর্ট্যান্ট। তাহলে কি করব, অ্যামোনিয়া গ্যাসকে অক্সিজেন বা বায়ুর, অ্যামোনিয়া গ্যাস ও অক্সিজেন বা বায়ুর মিশ্রণকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কি করা হবে, প্লাটিনাম তারজালি বা প্লাটিনাম রেডিয়াম, এটাকে PTRH তারজালির উপর দিয়ে চালনা করলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। তাহলে বিক্রিয়াটা হবে অ্যামোনিয়া এর সঙ্গে অক্সিজেন, অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেন, কন্ডিশন কি 900 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, প্লাটিনাম রোডিয়াম তারজালির ভেতর দিকে চালনা করলে তাহলে কি উৎপন্ন হবে, নাইট্রিক অক্সাইড এবং জল উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো অ্যামোনিয়া হাইড্রোজেনকে কি করছে, হাইড্রোজেন বের করে দিচ্ছে এবং সঙ্গে অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে এখানে অ্যামোনিয়ার কি হচ্ছে, জারণ হচ্ছে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট যে অ্যামোনিয়ার জারণ বিক্রিয়াটি লেখো বা কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়ার জারণ বিক্রিয়া। আচ্ছা, এরপরে আসছি, এটা হলো জারণ বিক্রিয়া। অ্যামোনিয়া কি না হচ্ছে একটা ক্ষারধর্মী তোমার হচ্ছে গ্যাস, কারণ অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। তাহলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা অ্যামোনিয়া সবসময় কী করবে, যেহেতু নিজে ক্ষারধর্মী হওয়ার জন্য অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে দেখি সেই বিক্রিয়াগুলো কী কী। এই বিক্রিয়াটা কিন্তু ভীষণ 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 ইম্পর্ট্যান্ট, ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, অ্যামোনিয়ার জারণ ভীষণ ইম্পর্ট্যান্ট, অল্টারনেট ইয়ারে এই প্রশ্ন আসে। তাহলে অ্যামোনিয়া হচ্ছে কি ধর্মী, ক্ষারধর্মী। তাহলে যে কোনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করবে।
ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। অ্যামোনিয়া গ্যাসকে যদি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সংস্পর্শে আনা যায়, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাসকে যদি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সংস্পর্শে নিয়ে আসা যায়, তাহলে কি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করে, সাদা ধোঁয়া উৎপন্ন করে। এই রিয়াকশানটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 1 নম্বরেও মানে 1 নম্বরে রিয়াকশানটা আসে সাধারণত, যে দুটো গ্যাসের বিক্রিয়াতে একটা কঠিন পদার্থ উৎপন্ন হচ্ছে, উদাহরণ দাও। বললাম দুটো গ্যাসের বিক্রিয়াতে একটা কঠিন পদার্থ উৎপন্ন হচ্ছে, এমন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। কি হবে না, অ্যামোনিয়া একটা গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড নয়, এখানেই তোমরা ভুল করবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কখন হয়, আমরা ক্লাস 9-এ পড়েছি। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে যখন জলে দ্রবীভূত করা হয় তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, কিন্তু তার আগে যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন এটা হাইড্রোজেন ক্লোরাইড বলা হবে। তাহলে অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় সাদা রঙের ধোঁয়া উৎপন্ন হয়। এই সাদা ধোঁয়াটা হচ্ছে কঠিন, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ সহজ একটা বিক্রিয়া। এরপরে আসছি অ্যামোনিয়ার সঙ্গে সালফিউরিক অ্যাসিডের। এই বিক্রিয়া তো আমরা দেখলাম। অ্যামোনিয়ার সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াতে কি উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হবে, অ্যামোনিয়াম সালফেট। একই রকমভাবে অ্যামোনিয়ার সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াতে কি উৎপন্ন হবে, অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াতে কি উৎপন্ন হয়, লবণ উৎপন্ন হবে। এরপরে আমরা আসবো অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। জারণ ধর্ম আমরা পড়লাম, ওই যে বাতাসের অক্সিজেনের সঙ্গে যখন হচ্ছে ওই কন্ডিশন বিক্রিয়া 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে প্লাটিনাম তারজালি বা প্লাটিনাম রোডিয়াম যখন তারজালির ভেতর দিকে চালনা করা হচ্ছে, তখন কি উৎপন্ন হয়, ওই নাইট্রিক মানে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এটা অ্যামোনিয়ার জারণ ছিল। এরপর আসছি আমরা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। এরপরে আমরা আসছি অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, যেটা বললাম। অ্যামোনিয়ার বিজারণ ধর্ম ভীষণ ইম্পর্টেন্ট একটা রিয়াকশান। এটা অনেক সময় প্রশ্ন হয়, অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ দাও, বা এমন একটি রাসায়নিক বিক্রিয়া লেখো যেখানে অ্যামোনিয়া বিজারিত হয়, বা এখান থেকে প্রশ্ন হয় প্রমাণ করো অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, অ্যামোনিয়ার একটি উপাদান নাইট্রোজেন। সেক্ষেত্রে কি হবে না, হচ্ছে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড। কি বললাম, উত্তপ্ত কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে, এখানে প্রশ্ন হয় কি ঘটে, রাসায়নিক সমীকরণ লেখো। তাহলে এখানে 3 রকম টাইপের প্রশ্ন হয়। 1 নম্বর, উত্তপ্ত কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডের উপর দিকে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো, কি ঘটে, রাসায়নিক সমীকরণ সহ লেখো। 2 নম্বর প্রশ্ন হয় যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও। আচ্ছা, এরপরে প্রশ্ন হয় প্রমাণ করো অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। 3টেই হচ্ছে কি একই রিয়াকশান হবে। তাহলে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিকে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি হয়, লালচে বাদামি বর্ণের ধাতব কপার অধক্ষিপ্ত হয়, সঙ্গে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে রাসায়নিক বিক্রিয়া কি হবে, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড এর সঙ্গে অ্যামোনিয়া গ্যাস রাসায়নিক বিক্রিয়া করলো, ধাতব কপার অধক্ষিপ্ত হলো, সঙ্গে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হলো, সঙ্গে জল উৎপন্ন হবে। তাহলে এটার বর্ণ কি হলো, কালো বর্ণের ধাতব
কিউপ্রিক অক্সাইডের ভিতর দিকে যদি আমরা অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে কপারের বর্ণটাই হচ্ছে লালচে বাদামি, ঠিক আছে। আর এই যে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হলো, এই গ্যাসের মধ্যে যদি আমরা ম্যাগনেসিয়াম ফিতা দিই, ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন হবে। এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডকে যদি আমরা জলে দ্রবীভূত করি তাহলে কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সঙ্গে অ্যামোনিয়া। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সঙ্গে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, যেটা প্রমাণ করে যে এই ম্যাগনেসিয়াম, এই নাইট্রোজেনটা কোথা থেকে এসছে? এই হচ্ছে অ্যামোনিয়া থেকে উৎপন্ন হয়েছে। তাহলে এটা যদি প্রমাণ করতে বলে যে প্রমাণ করো অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, তাহলে এই পরের রাসায়নিক বিক্রিয়াগুলো তোমাকে মাস্ট দিতে হবে। তাহলে তা উত্তপ্ত কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডের ভেতর দিকে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে লালচে বর্ণের ধাতব কপার অধক্ষিপ্ত হয়, সঙ্গে একটা বর্ণহীন গন্ধহীন গ্যাস উৎপন্ন হয়। যেই গ্যাসের মধ্যে ম্যাগনেসিয়াম জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা দিলে সেটা জ্বলতে থাকবে, দিয়ে কি উৎপন্ন করবে? ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন করবে। এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডকে জলে দ্রবীভূত করলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে একটা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হবে, যেটা হচ্ছে অ্যামোনিয়া। এখান থেকেই প্রমাণ করা যায় যে এই যে অ্যামোনিয়াটা উৎপন্ন হচ্ছে, যে নাইট্রোজেনটা কোথা থেকে আসছে? এই বিক্রিয়া থেকে উৎপন্ন হচ্ছে, যে এইটার থেকে প্রমাণ করা যায় নাইট্রোজেন আছে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা অ্যামোনিয়ারই বাকি যে অংশটা আছে, মানে অ্যামোনিয়া গ্যাসকে আমরা কেন এত বেশি পরীক্ষাগারে ইম্পর্টেন্ট, মানে আমরা যখন 11-12-এ প্র্যাকটিক্যাল করব, সেইখানে প্র্যাকটিক্যালে দেখতে আমাদেরকে একটা ধরো কপার সালফেট, তো তাহলে একটা তার ধাতবমূলক আছে, একটা অ্যাসিডমূলক আছে, তাহলে এই রকম ধাতবমূলক এবং অ্যাসিডমূলকগুলোকে শনাক্তকরণ করতে হয়। তাহলে এই যে ধাতবমূলকগুলোকে শনাক্ত করার জন্য কিছু কিছু ধাতবমূলক আছে, যেমন হচ্ছে আয়রন Fe2 Fe3 Fe2 প্লাস Fe3 প্লাস, তার মানে ফেরাস আয়ন, ফেরিক আয়ন, তারপরে হচ্ছে কপার আয়ন, তারপরে হচ্ছে তোমার ক্রোমিয়াম এবং অ্যালুমিনিয়াম। এই সমস্ত যে ধাতব আয়নগুলোর যে নিশ্চিত পরীক্ষা করার জন্য অ্যামোনিয়া গ্যাস কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এছাড়াও অ্যামোনিয়া গ্যাসের আরও হচ্ছে অনেক প্রয়োগ আছে, কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি আমাদেরকে করতে হবে। অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষা বলছি, মানে আমরা কিভাবে শিল্প প্রস্তুতি করব অ্যামোনিয়া গ্যাসের, সেটা আমরা জানবো। এবং এই অ্যামোনিয়া গ্যাস থেকে কিভাবে ইউরিয়া তৈরি হয়, কারণ আমরা জানি কি অ্যামোনিয়া একটা ভালো সোর্স নাইট্রোজেনের, এবং আমাদের যে সমস্ত গাছ আমরা বা চাষবাসের ক্ষেত্রে নাইট্রোজেন ঘটিত সারের ভীষণ উপযোগিতা রয়েছে, এখন প্রচুর তার ব্যবহার রয়েছে। সেগুলো কিভাবে উৎপন্ন হয় আমরা এর পরের ক্লাসে দেখব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ততদিন তোমরা এই রিয়াকশানগুলো নাইট্রোজেনের ভালোভাবে মুখস্থ করো। দেখো, মুখস্থের কোনো বিকল্প নেই, এটাতে তো বোঝার কিছু নেই। তোমাদের খুব জোর সমস্যা হতে পারে, তোমরা এই রাসায়নিক যে সংকেতগুলো আছে বা সমীকরণগুলোর লেখাতে তোমাদের সমস্যা হতে পারে। আমি বারবার বলছি, আমার এই রাসায়নিক সমীকরণ এবং সংকেত গঠন সম্পর্কে, এটা ক্লাস 8-এর একটা চ্যাপ্টার হলেও বেশিরভাগ জায়গায় আমরা বুঝতে পারি না বা অমিট করে যাই, দিয়ে এসে আমাদের 9-10-এ বড্ড অসুবিধে হয়। তো সেই কারণেই আমার ওই ক্লাসটা তোমরা করতে পারো, দিলে তোমাদের যেটুকু প্রবলেম আছে আশা করি তোমাদের সলভ হবে। এবং তার থেকেও বড় কথা, কেমিস্ট্রি একটু মেমোরাইজ করতে হয়, কারণ তুমি যতক্ষণ না সেগুলোকে একবারে কোরিলেট করতে পারবে, তুমি তার কোনো অ্যাপ্লিকেশনও পাবে না, কোনো কিছুই পাবে না। তো তোমরা ভালোভাবে পড়ো, সামনে পরীক্ষা, এবং ভালোভাবে প্রিপারেশন নাও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।